এই ফোনটার দিকে একটু তাকান। দেখতে খুবই সুন্দর একটা ফোন এবং খুবই ডিউরেবল এটা। সেই সাথে এই ফোনটার ব্যাটারিও বিশাল সাইজের। তবে এই ফোনটার কিছু জিনিস আছে যেগুলো দেখার পরে আমার কাছে মনে হইছে, হোয়াই ভিভো হোয়াই? আর যে ফোনটা নিয়ে কথা বলছি এটার নাম হচ্ছে ভিভো Y31D। আজকের ভিডিওতে এই ফোনটার ভালো দিক যেমন হাইলাইট করব, ঠিক সেরকমভাবে এই ফোনটা থেকে কি খারাপ দিক আছে সেটাও আপনাদেরকে জানাবো, যেন আপনার পারচেজ ডিসিশনটা আরো ইজি হয়। যেরকমটা শুরুতেই বলছিলাম, ফোনটা দেখতে খুবই সুন্দর। পেছনের দিকে যে কালারটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে রেড কালার, ফেস্টিভ রেড হচ্ছে এটার নাম, এন্ড দেখতে খুবই সুন্দর লাগে। কিছুটা ডার্ক কালারের অ্যাকসেন্টও আছে। আপনি এদিক ওদিক যদি নাড়ান তাহলে লাইটের রিফ্লেকশনের ফলে কিছুটা গ্রেডিয়েন্ট ফিল আসে এবং ব্যাকপার্টটা কিছুটা কার্ভ, যার ফলে হাতে ধরতেও খুবই কমফোর্টেবল লাগে। ফোনটাতে বড় ব্যাটারি থাকা সত্ত্বেও এটা কিন্তু অত বেশি মোটাও হয় নাই, তবে একটা হেফটি ওয়েট আছে যেটা হাতে নিলে ফিল করা যায়। ক্যামেরা হাউসটা খুবই মিনিমাল ডিজাইনের এবং এই ফোনটার উপরের দিকে আমরা সেকেন্ডারি মাইক্রোফোন দেখতে পাচ্ছি নয়েজ ক্যান্সেলেশনের জন্য। বাম পাশে সিম কার্ড ট্রে আছে। নিচের দিকে আমরা 3.5 মিলিমিটার অডিও জ্যাকটা মিসিং দেখছি। এখানে প্রাইমারি মাইক্রোফোন আছে, USB-C পোর্ট আছে এবং বটম ফায়ারিং সিঙ্গেল মোনো স্পিকার আছে। এন্ড এই স্পিকারের কোয়ালিটিটা মোটামুটি ছিল। বাই দ্য ওয়ে, এটার যে ইয়ারপিস আছে এটা সহ এটাতে স্টেরিও সাউন্ড এক্সপিরিয়েন্স পাওয়া যায়। সো স্টেরিও এক্সপিরিয়েন্সটা মোটামুটি ভালো ছিল। এবং ডান পাশে পাওয়ার বাটন আছে যেটার উপরে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রাখা হয়েছে। এন্ড এই স্ক্যানারটা মোটামুটি ফাস্ট কাজ করে, তবে লক করার সাথে সাথে যদি আপনি আনলক করতে যান তখন 2-1 সেকেন্ড একটু কাজ করে না, 2-1 সেকেন্ড পরে গেলে আবার কাজ করে। আর পাওয়ার বাটনটার উপরে ভলিউম বাটন আছে যেগুলো বেশ ক্লিকি ছিল। সো ওভারঅল এত মোটা একটা ফোনেও 3.5 মিলিমিটার অডিও জ্যাকটা না দেওয়াটা আমার কাছে মনে হয়েছে একটা ড্রব্যাক। তবে এটাকে যেহেতু ডিউরেবল এবং ওয়াটার রেজিস্ট্যান্ট হিসেবে বানানো হয়েছে তাই হয়তো বা তারা 3.5 মিলিমিটার অডিও জ্যাকটা দেয় নাই। স্পিকিং অফ ডিউরেবিলিটি, এই ফোনটাতে IP68 এবং 6.9 রেটিং আছে। সো এই ফোনটা বেশ হার্শ কন্ডিশনে সার্ভাইভ করতে পারবে এবং পানির নিচেও যদি আপনি ফেলে দেন তারপরেও সমস্যা হবে না। আমরা এটা নিয়ে একটা ডিউরেবিলিটি টেস্ট করে শর্ট ভিডিও আপলোড করবো, সেটাও চাইলে আপনারা দেখতে পারেন। আর এই রেড কালারটা যদি আপনার পছন্দ না হয় তাহলে আরো দুইটা কালার ভেরিয়েন্ট আছে, একটা হচ্ছে গ্রে আর একটা হোয়াইট। নেক্সট সেকশনে যাওয়ার আগে আমরা একটু এই ফোনের প্রাইসটা আপনাদেরকে জানিয়ে দিই। সো এই ফোনটা বাংলাদেশে 3টা ভেরিয়েন্টে অফিসিয়ালি লঞ্চ হচ্ছে। একটা হচ্ছে 6/128GB, একটা 8/128GB আর একটা 8/256GB। সো প্রাইসটা শুরু হচ্ছে 24,999 টাকা থেকে যদি আপনি 6/128GBটা চুজ করেন। 8/128GBটার দাম হচ্ছে 26,999 টাকা, মানে 27,000 টাকা। আর হাইয়েস্ট ভেরিয়েন্ট যেটা 8/256GB সেটার দাম হচ্ছে 31,999 টাকা, মানে 32,000 টাকা। এখন এই প্রাইস শোনার সাথে সাথে আপনাকে যখন ডিসপ্লে স্পেসিফিকেশনটা বলবো তখন আপনি কিছুটা শক খাবেন, কারণ এই ফোনটাতে যে ডিসপ্লে ইউজ করা হয়েছে এটা হচ্ছে 6.75 ইঞ্চির HD+ রেজুলেশনের একটা IPS LCD প্যানেল, যেটাতে 120 হার্জ রিফ্রেশ রেট আছে। আই হোপ আপনি আমার মতো একটা শক খাইছেন, কারণ এই প্রাইসে HD+ রেজুলেশনের ডিসপ্লে আমি এই প্রথম দেখতেছি। 25,000 টাকা থেকে শুরু হচ্ছে। আমরা জানি মার্কেটে এখন ফোনের দাম বেড়েছে, বাট যতই বাড়ুক না কেন এই প্রাইস রেঞ্জে আসলে HD+ রেজুলেশনের ডিসপ্লেটা আমার কাছে মনে হচ্ছে বেশ বেমানান। এবং এই প্রাইস রেঞ্জে আমরা ইউজুয়ালি অ্যামোলেড ডিসপ্লে এক্সপেক্ট করি, সেই জায়গাতে IPS ডিসপ্লেটাও মানা যেত। আর যদি আপনি হাইয়েস্ট ভেরিয়েন্টটা নেন 32,000 টাকায়, তখন তো এটা আরো বেমানান হয়। সো ডেফিনেটলি আমি রিকমেন্ড করবো না একদম হাইয়েস্ট ভেরিয়েন্টটা। আপনারা যদি পারেন তাহলে বেস ভেরিয়েন্টটা অথবা মিড ভেরিয়েন্ট যেটা আছে সেটা নেওয়ার চেষ্টা করবেন। সো এটার ডিসপ্লেতে আপনি শার্পনেসের ঘাটতি ডেফিনেটলি খেয়াল করবেন যদি একটু ক্লোজলি দেখেন। তবে ডিসপ্লে সাইজটা বড় সড়ো এবং নিচের দিকে বেশ ভালো রকমের একটা চিন আছে, এটাও এই প্রাইসে কিছুটা বেমানান, যদিও সাইডের বেজেলগুলো বেশ ন্যারো। এবং উপরের দিকে যে ক্যামেরা কাটআউটটা আছে সেটা খুব একটা বেশি ডিস্ট্রাকশনের কারণ আপনার হবে না। তবে ডিসপ্লের কালার রিপ্রোডাকশন নিয়ে কোনো ধরনের প্রবলেম ছিল না, টাচ রেসপন্স ভালো ছিল এবং এই ডিসপ্লেটার ব্রাইটনেসও এনাফ মনে হয়েছে বোথ ইনডোর এবং আউটডোরে। সেই সাথে 120 হার্জ রিফ্রেশ রেট থাকার ফলে অ্যানিমেশনগুলো বেশ স্মুথ ছিল, স্পেশালি যখন স্ক্রোল করবেন তখন ভালো ফিল পাবেন। পাশাপাশি যে গেমগুলোতে 120 হার্জ সাপোর্ট করে সেই গেমগুলোতে আপনারা ভালো এক্সপিরিয়েন্স পাবেন। এবার চলুন ফোনটার ইন্টারনালস নিয়ে কথা বলি। সো এই ফোনটাতে যে প্রসেসর দেওয়া হয়েছে এটা হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6S Gen 2, একটা 4G SoC এবং এটা ডুয়েল ক্লাস্টারে বিল্ড করা একটা অক্টা কোর চিপ 6 ন্যানোমিটার TSMC প্রসেসে বিল্ড করা, এবং এটার 4টা কোর হচ্ছে Cortex A73 যেগুলো 2.9 GHz এ চলে, আর বাকি 4টা হচ্ছে Cortex A53 যেগুলো 1.9 GHz এ চলে। নাও একদম বেস ভেরিয়েন্টের যে প্রাইস 6/128GB সেইটা অনুযায়ী এই SoC-টাকে তাও মানায় নেওয়া যায় মার্কেটের এরকম ডিসরাপশনের কথা বিবেচনা করলে, বাট আপনি যদি হাইয়েস্ট ভেরিয়েন্টটা যান তাহলে এই SoC-টাকে একদমই লো পাওয়ার মনে হবে। ইভেন এটা 25,000 টাকায় একটু আন্ডার পাওয়ার মনে হচ্ছে। এখন আসলে আমরা রিয়েল লাইফে কেমন পারফরমেন্স পেয়েছি সেটা বলে দিই। বাই দ্য ওয়ে, আমাদের কাছে এই ফোনটার 8/256GB মানে ম্যাক্সিমাম ভেরিয়েন্টটাই আছে। সো 8GB র্যামে আমরা এটা দিয়ে 2-3টা অ্যাপ করে খুব ইজিলি মাল্টিটাস্কিং করতে পারছিলাম, কোনো ধরনের প্রবলেম হচ্ছিল না। আপনি যদি অনেক বেশি অ্যাপ করে একসাথে করতে চান তাহলে ডেফিনেটলি একটু প্রবলেম হবে বিকজ অফ দি SoC লিমিটেশন। তবে এই ফোনটার সফটওয়্যার অপটিমাইজেশনের কারণে কিছুটা বেটার রেজাল্ট পাচ্ছিলাম এরকম লো এন্ডের SoC হওয়ার পরেও। আর যদি গেমিং এর কথা বলেন তাহলে এই ফোনটা দিয়ে আমরা কল অফ ডিউটি মোবাইল এবং পাবজির মতো গেমগুলো খেলছিলাম, সেগুলো 60 FPS এ প্লেয়েবল ছিল। তবে আপনি যদি অ্যাকশন মোমেন্টে যান বা অনেক লম্বা সময় গেম খেলতে চান তাহলে কিন্তু বড় রকমের পারফরমেন্স ড্রপ আপনারা খেয়াল করবেন। তবে ফ্রি ফায়ার, অ্যাসফাল্ট 9 এর মতো যে লো এন্ডের গেমগুলো আছে সেগুলো খুব ইজিলি খেলতে পারবেন। অন্যান্য 2D গেম যেগুলো আছে সেগুলোতে আপনি কোনো প্রবলেম ফেস করবেন না। সফটওয়্যার সাইডে আউট অফ দ্য বক্স Android 16 আছে, যার উপরে থাকছে Origin OS 6। এই Origin OS নিয়ে আমরা
কিন্তু এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম, ইন ডিটেল ভিডিও, যেখানে আমরা এক্সপ্লেন করেছিলাম যে ভিভোর আগের যে ইউআইটা ছিল সেটা থেকে অরিজিন ওএস কতটা বেটার, কতটা অপটিমাইজড, এবং এই ফোনটাতে প্রতিটা স্টেপে আমরা সেটা ফিল করতে পারছিলাম। বেশ অপটিমাইজড, স্ন্যাপি একটা ইউআই, ব্লোটের পরিমাণ খুব কম, কাস্টমাইজেশনের অনেক অপশন আছে, বেশ কিছু নতুন নতুন ফিচার আছে। আমাদের কাছে ইন্টারেস্টিং লেগেছে, কোনো ফাইল সিলেক্ট করার পরে যদি আপনি ড্র্যাগ করে ক্যামেরার যে কাটআউটটা আছে সেদিকে নিয়ে যান তাহলে সেন্ড করার অপশন আসে। এই ধরনের আরও বেশ কিছু ইন্টারেস্টিং অপশন এটিতে দেওয়া হয়েছে। একদম কোর থেকে রিডিজাইন করা হয়েছে এই ইউআইটা, যার ফলে পারফরমেন্স কিন্তু মাচ বেটার হয়েছে, যদিও এসওসিটা লো এন্ডের। এবার আসুন ক্যামেরাটার দিকে একটু তাকাই। সো এটা 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার সাথে একটা 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা দেওয়া হয়েছে, প্রবাবলি এটা একটা ডেপথ সেন্সর, এবং সামনে 8 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। পিছনের ক্যামেরা দিয়ে একদম ব্রড ডেলাইটে যে ছবিগুলো তুলেছি সেগুলোতে আমরা ডিটেল এবং শার্পনেসের ঘাটতি খেয়াল করেছি। 25,000 টাকা যদি কনসিডার করি ফোনের প্রাইস, তারপরেও আমাদের কাছে মনে হয়েছে আরেকটু বেটার ডিটেল দরকার ছিল। সেই সাথে ছবিতে কিছুটা বিউটিফিকেশন অ্যাড করে, যেটা কমপ্লেন করার মতো না, অনেকেই এটা পছন্দ করে। সেই সাথে ছবির কালার একদমই ট্রু টু লাইফ ডেফিনেটলি হয় না, একটু অফ, একটু ওয়াশড আউট মনে হয়েছে আমাদের কাছে ছবিগুলো। আর পোর্ট্রেট মোডে গেলে এজ ডিটেকশন কিছুটা হিট অর মিস বলতে পারেন, কখনো ঠিকঠাক মতো করে, কখনো ঠিকঠাক মতো করতে পারে না। তার মানে ডেপথ সেন্সরটা খুব একটা ভালো কাজ করতেছিল না। সেই সাথে ব্যাকগ্রাউন্ডের যে ব্লারিনেসটা আছে বা ডেপথ আছে সেটার মধ্যে কিছুটা আর্টিফিশিয়াল ফিল আমরা পাচ্ছিলাম, ন্যাচারাল ছিল না। ডাইনামিক রেঞ্জের পারফরমেন্স অত আহামরি ভালো ছিল না। ওভারঅল ছবির কোয়ালিটি আরো মাচ ইমপ্রুভ হতে পারতো এই প্রাইস রেঞ্জে। ভিডিওতে 1080 30 FPS এর অপশন আছে, যেটাতে আবার EIS আছে। সো EIS অন করার পরে আপনারা মোটামুটি স্টেবল ভিডিও রেকর্ড করতে পারবেন, বাট এই প্রাইস রেঞ্জে আমরা 4K ভিডিও রেকর্ডিং এর অপশন এক্সপেক্ট করতে পারি। এই এসওসি লিমিটেশনের কারণে আসলে 4K টা দেওয়া যায় না। যদি আমরা সামনের ফ্রন্ট ক্যামেরাটার কথা বলি, 8 মেগাপিক্সেলের এই সেন্সরটাও খুব একটা বেশি ডিটেইল দিতে পারে না, ছবি দেখতে ঠিকঠাক লাগে, তবে ছবিতে কালারের পরিমাণটা আমার মনে হয় আরেকটু যদি বেশি দেওয়া হতো, একটু স্যাচুরেটেড কালার হলে দেখতে বেশি ভালো লাগতো। সামনের ক্যামেরার পোর্ট্রেটের বেলায়ও কিন্তু ওই এজ ডিটেকশনটা পারফেক্টলি করতে পারে না সব সময়, এবং ব্যাকগ্রাউন্ডের ব্লারিনেসটা আর্টিফিশিয়াল লাগছিল ডেফিনেটলি। বাই দ্য ওয়ে, ফ্রন্ট ক্যামেরাতেও আপনারা 1080 30 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন। ক্যামেরা সেকশনে ভিভো আরেকটা জিনিসকে হাইলাইট করতেছে খুব, সেটা হচ্ছে আন্ডার ওয়াটার ফটোগ্রাফি। সো খুব অকেশনালি যদি আপনি কখনো পানির নিচে যান তাহলে এই ফোনটা দিয়ে ছবি তুলতে পারবেন, তবে সল্ট ওয়াটারে গিয়ে ছবি তোলার চেষ্টা করবেন না, তাইলে কিন্তু আপনার ফোন ডেড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আর ওয়াটার ড্যামেজের জন্য কিন্তু ওয়ারেন্টিও থাকে না। এইবার আসি এই ফোনটার সবচেয়ে বড় সেলিং পয়েন্ট, সেটা হচ্ছে ব্যাটারিতে। সো এই ফোনটাতে 7200 mAh এর একটা ম্যাসিভ সেল দেওয়া হয়েছে, যেটা দিয়ে খুব ইজিলি আপনি 2 দিন ব্যাটারি ব্যাকআপ এক্সপেক্ট করতে পারেন। তার মানে একবার চার্জ দিয়ে আপনি টানা 2 দিন ভুলেই যাবেন যে ফোনটাতে আমি চার্জ দিছিলাম। এটা হচ্ছে ভিভোর এখন পর্যন্ত বিগেস্ট ব্যাটারি, যার ফলে ডেফিনেটলি যারা ব্যাটারি ব্যাকআপের জন্য ফোন খুঁজছেন তাদের জন্য এটা একটা ভালো চয়েস হতে পারে। এর বাইরেও আরো অনেক ধরনের ফিচার আছে ব্যাটারিতে, যেমন বাইপাস চার্জিং এর অপশন আছে। সো আপনি যদি চার্জে লাগিয়ে গেম খেলেন তাহলে কোনো অসুবিধা হবে না, ফোন খুব বেশি একটা গরম হবে না। এবং এই ফোনটাতে 44 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে, বক্সের ভেতরে চার্জার দেওয়া আছে, আর এই চার্জার দিয়ে এই ফোনটা চার্জ হতে 1.5 ঘন্টার মতো সময় লাগবে। সো মোটামুটি ফাস্ট বলা যায় 7200 mAh ব্যাটারি হিসেবে। কনক্লুশনে যাওয়ার আগে আপনাদেরকে জানিয়ে দেই, 1 মার্চ 2026 থেকে শুরু করে 4 মার্চ 2026 পর্যন্ত ভিভো Y31D এর প্রি অর্ডার চলবে, এবং যদি আপনি প্রি অর্ডার করেন তাহলে তাগা থেকে লিমিটেড এডিশনের একটা মেন্স টি শার্ট পেয়ে যাবেন, খুব কুল লুকিং একটা টি শার্ট। আর 5 মার্চ থেকে ফার্স্ট সেল উইন্ডো শুরু হবে, এবং এই ফার্স্ট সেল উইন্ডোতে যদি আপনারা ফোনটা কিনেন তাহলে 1 বছর ফ্রি স্ক্রিন রিপ্লেসমেন্ট পাবেন, সাথে একটা ফ্রি ইন্টারনেট বান্ডেল অফারও পেয়ে যাবেন। ওকে, এবার আমরা একটু কনক্লুশনে যাই। সো Y31D আমার কাছে খুবই পিকুলিয়ার একটা ফোন মনে হয়েছে। এই ফোনটার আমার মনে হয় 3টা দিক ভালো আছে। 1 নাম্বারটা হচ্ছে এটার ডিজাইন অ্যান্ড লুক এবং ইনহ্যান্ড ফিল। 2 নাম্বার হচ্ছে এই ফোনটার ডিউরেবিলিটি, মারাত্মক ডিউরেবল একটা ফোন। 3 নাম্বার হচ্ছে এটার ব্যাটারি, কারণ 7200 mAh এর এরকম ম্যাসিভ ব্যাটারি, যেটা অলমোস্ট 2 দিন আপনাকে ব্যাকআপ দিবে। বাট যে জায়গাগুলোতে ভালো লাগে নাই সেগুলোর মধ্যে প্রথমটাই হচ্ছে এটার ডিসপ্লে। HD+ রেজলিউশনের ডিসপ্লে এই প্রাইসে বেসম্ভবভাবে বেমানান। সেই সাথে এটার পারফরমেন্স অত আহামরি ভালো ছিল না প্রাইস বিবেচনায়, এসওসিটা বেশ লো পাওয়ার, এবং এটার যে ক্যামেরা সেটাও কিন্তু প্রাইস বিবেচনায় আপ টু দ্য মার্ক হয় নাই। সো ওভারঅল এই ফোনটার ভালো দিক মন্দ দিক দুইটাই তুলে ধরলাম, বাকি বাইং ডিসিশনটা ডেফিনেটলি আপনাকেই নিতে হবে। জাস্ট কেনার আগে একটা জিনিসে মাথায় রাখেন, সব ফোনের দামই কিন্তু বেড়েছে মার্কেটে ডিসরাপশনের কারণে। এই বিষয়টা বিবেচনা করে বাইং ডিসিশনটা আপনি নিজে নিতে পারবেন। এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।